হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের চ্যাপ্টার হচ্ছে 16 নম্বর চ্যাপ্টারের দ্বিস্তম্ভ লেখো এবং পেজ নম্বর হচ্ছে, দেখো পেজ নম্বর হচ্ছে 193 পাতা। 193 পাতার কোষে দেখি 16-এর 1-এর দাগের অঙ্ক করব। পরের পাতায় দেখো 194 পাতায় 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক এবং 4-এর দাগের অঙ্ক। এই 4টে অঙ্ক তোমাদেরকে খুব সহজ করে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, দ্বিস্তম্ভ লেখো। প্রথমে আমাকে জানতে হবে দ্বিস্তম্ভ লেখো জিনিসটা কি, ঠিক আছে? তো দেখো প্রথমেই যে আছে স্তম্ভ লেখো, যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে কি বলতো, ইংরাজিতে বলা হয় বার গ্রাফ। এই যে ইংরাজিতে লেখা আছে এখানে দেখো, বার গ্রাফ। তো প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে স্তম্ভ মানে কি বলতো, যে পিলার বলা হয়, আমরা ইংরেজিতে পিলার বলি না, একটা বাড়ি তৈরি করতে গেলে যে পিলার লাগে, তো সেই পিলার বা স্তম্ভ এরকম দেখতে হয়। তো কোনো তথ্যকে এই পিলার বা স্তম্ভের মাধ্যমে যে প্রকাশ করা হয় সেটাকে স্তম্ভলেখ বলা হচ্ছে। কোনো তথ্য দেওয়া রয়েছে, ধরো এইখানে দেখো 2013 সালে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সংখ্যা, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এতজন করে যাবে, এবং এই তথ্যগুলোকে আমি স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। তো এটাকেই বলা হচ্ছে স্তম্ভচিত্র। যে চিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটাকে স্তম্ভচিত্র বলা হচ্ছে। এবং যদি দুরকম তথ্য দেয়া থাকে সেটাকে পাশাপাশি এইভাবে বসিয়ে যে তুলনা করা হচ্ছে বারের মাধ্যমে বা তোমার কি বলবো স্তম্ভের মাধ্যমে, সেটা কি বলবো, দ্বিস্তম্ভ লেখো। এই যে ডবল বার গ্রাফ, এখানে কি বলছে, এই দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ বা ডবল বার গ্রাফ বলা হচ্ছে। তো ডবল বার গ্রাফ হচ্ছে এইভাবে অঙ্কন করা হয়, এরকম দুটো করে থাকে, মানে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ধরো দুটো স্কুলের স্টুডেন্ট সংখ্যার মধ্যে তুলনা করা। তো এইরকম ভাবে যদি দেওয়া হয় এটা সহজেই বোঝা যাবে যে কোন স্কুলের স্টুডেন্ট সংখ্যা বেশি এবং কোন স্কুলে কম, বা কোন ক্লাসে বেশি কোন ক্লাসে কম। এটা কিন্তু এই বার গ্রাফ থেকে সহজেই কিন্তু বোঝা যাবে, ঠিক আছে? তোমাদের অঙ্ক করাতে করাতে কিন্তু আমি বোঝাবো। তাহলে দেখো প্রথমে আমি দুটো স্ট্রেট লাইন টানবো। দুটো স্ট্রেট লাইন কেমন ভাবে টানবো, দেখো এইভাবে, ধরো এই একটা স্ট্রেট লাইন টানলাম এবং এই একটা স্ট্রেট লাইন টানলাম, ঠিক আছে? এই দুটো স্ট্রেট লাইন এমনভাবে টানলাম যাতে এরা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে, কি বললাম, যে দুটো স্ট্রেট লাইন এমনভাবে পরস্পরকে ছেদ করেছে যাতে তাদের মধ্যবর্তী কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হয়, এবং এগুলোকে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। মানে এই স্ট্রেট লাইনগুলো কিন্তু শেষ হচ্ছে না, মানে আরো দুদিকে বাড়ালে বা উপর নিচে বাড়ালে আরো যাবে। তো এখানে মাঝখানটাকে বলা হচ্ছে অরিজিন, বা ও বলা হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে? তো সেন্টার, যেটা সেন্টারও বলতে পারো, এই জায়গা থেকে এবার দেখো এই এই অনুভূমিকভাবে, মানে মাটির সঙ্গে সমান্তরালভাবে অনুভূমিকভাবে যে রেখাটা আছে সেটাকে বলা হয় এক্স অক্ষ, আর এইটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটাকে ওয়াই অক্ষ বলে, এটাকে এক্স অক্ষ বলা হয়ে থাকে। এবার আমরা যে এখানে বার গ্রাফ করব তার জন্য কি করব, এই পার্টটাকে নেবো, এখান থেকে এই পার্টটাকে, এই জায়গাটা নেবো। তার কারণ হচ্ছে এইখানে এক্স এবং ওয়াই এর মানটা সবসময় ধনাত্মক হয়, সেই জন্য আমরা এই বারটাকে নেবো। এই বারগুলোতে, মানে এই খোপগুলোতে নেবো না, তার কারণ হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, সেটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। তো আমরা এই ক্লাসে শুধুমাত্র পজিটিভের ব্যাপার রয়েছে, অর্থাৎ প্লাস সংখ্যা দিয়ে দেখবো। তো সেই জন্য আমরা এই গ্রাফটাকে নেবো, অর্থাৎ আমরা যখন আঁকবো এই আর এইটুকু অংশ আঁকবো এইরকম ভাবে, আর এখানে মধ্যখানে এইখানটা ও দিলাম। এবার এদিকে তথ্যের কিছু ইঙ্গিত করবে, এইখানে তথ্য কিছু ইঙ্গিত করবে। তো এবার আমরা অঙ্ক করাতে করাতে ব্যাপারটা বুঝবো। তো এবার চলে আসছি, দেখো কোষে দেখি
কষে দেখি 16-এর একের দাগের অঙ্কটা আগে পড়ি ভালো করে। কি বলছে দেখো, বলছে আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। কি বলছে, আমাদের পাড়ার 55টি পরিবার, কতগুলো পরিবার, 55টি পরিবারের সদস্য সংখ্যার একটা স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। এই যে স্তম্ভ লেখচিত্র তৈরি করেছে, ঠিক আছে। এবং এইখানে দেখো অক্ষ আর এই অক্ষটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে কি করেছে, এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর কি করেছে, সদস্য সংখ্যা, আর এই দিক বরাবর নিয়েছে পরিবারের সংখ্যা। মানে কতগুলো পরিবার এদিক বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ডিনোট করেছে উল্লম্ব রেখা বরাবর, উল্লম্ব স্কেল বরাবর, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা বরাবর কি হচ্ছে, সদস্য সংখ্যাকে ডিনোট করেছে। তো এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো উল্লম্ব স্কেল, এখানে একটা দেখো কি লিখেছে, উল্লম্ব স্কেল মানে এই স্কেলটাকে বলা হচ্ছে এক একক মানে একটা পরিবার। তো এখানে কিভাবে দাগ দেওয়া আছে দেখো, এখানে 0 থেকে 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে। তো এইটা 5 একক মানে হচ্ছে 5টি পরিবার। মানে এইগুলোকে এর মাঝখানে একটা একটা করে ধরো দাগ আছে এরকম 1 2 3 4 5, আবার এর মাঝখানেও আছে করে 10 15 20 এইভাবে আসবে। এইগুলো এক একটা দাগ মানে হচ্ছে একটা পরিবার। এখানে 5 10 করে টেনেছে, ঠিক আছে। এক একটা দাগ মানে এক একটা পরিবার, এবং এখানে 5টা দাগ মানে 5টা পরিবার। এখানে 10 মানে হচ্ছে 10টা পরিবার। আর এই দিকে দেখো 2 জন 3 জন 4 জন 5, আগে গ্রাফটা বুঝি ভালো করে। তাহলে এই দেখো দুজনের গ্রাফ, দুজনের কতটা উঠেছে দেখো এই পর্যন্ত, তাই না। তার মানে একটা দুটো পর্যন্ত উঠেছে। তার মানে দুটো পরিবারের, এই দিকে হচ্ছে দুটো পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 2 জন করে, দুটো পরিবারের সদস্য সংখ্যা 2 জন করে। আচ্ছা 3 জন করে সদস্য সংখ্যা রয়েছে, এরকম পরিবারের সংখ্যা কতগুলো আছে দেখো, এটা কোন পর্যন্ত উঠেছে, 20 পর্যন্ত, ঠিক আছে। এটা এই পর্যন্ত উঠেছে। এবার এইটা দেখো 4 জন করে, একটা পরিবারে 4 জন করে আছে, সেই রকম কতগুলো পরিবার রয়েছে দেখো, 15টা পরিবার রয়েছে, এই হলো। আবার 5 জন করে রয়েছে, সেই রকম পরিবার রয়েছে 5টা। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম এখানে, তাহলে 2 জন করে আছে পরিবারের সংখ্যা 2টো, 3 জন করে আছে এরকম পরিবারের সংখ্যা 20টা, 4 জন করে আছে এরকম পরিবারের সংখ্যা 15টা, আর 5 জন করে আছে এরকম পরিবারের সংখ্যা 5টা। এইবার এই স্তম্ভ লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কি বলেছে, এটা 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো লিখি। 4 জন সদস্য সংখ্যার পরিবার, দেখো 4 জন আছে, এই স্তম্ভটা কত পর্যন্ত উঠেছে, এই পর্যন্ত। তাহলে এখান থেকে যদি মেলায় দেখতে পাচ্ছি 15টা। তার মানে 4 জন সদস্য সংখ্যার পরিবার সংখ্যা হচ্ছে কতগুলো, 15টি। এই এরপর বিয়েরটা বলছে যে এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত। সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত, দেখো সবচেয়ে বেশি পরিবার হচ্ছে 20টা পরিবার, তাহলে 20টা পরিবারের সদস্য সংখ্যা কত, 3 জন হলো। তারপরে সিয়েরটা বলছে স্তম্ভ লেখচিত্র থেকে দেখছে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। তাহলে স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5, তাহলে কটা, 5টা পরিবারে। দেখো এখান থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি তাহলে 5-এর সঙ্গে মিলছে, তার মানে 5টা পরিবারের সদস্য সংখ্যা 5 এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। দেখো 20টা পরিবারের সদস্য সংখ্যা 3। তাহলে 1-এর দাগের গুলো হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 2-এর দাগের। 2-এর অঙ্কটা কি বলছে, বলছে নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। তো এখানে কি আছে, পর্বত শৃঙ্গের নাম দিয়েছে এগুলো, আর এখানে উচ্চতা যেটা মিটারে দিয়ে দিয়েছে, মিটার প্রায়। তাহলে পর্বত শৃঙ্গের উচ্চতা কি কি আছে, গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী আর অন্নপূর্ণা। গডউইন অস্টিনের উচ্চতা কত আছে, 8610 মিটার, কৈলাসের আছে 6710 মিটার, নন্দা দেবীর আছে 7825 মিটার, আর অন্নপূর্ণার আছে 8090 মিটার। তো এগুলোকে আমাকে কি করতে হবে, একটা স্তম্ভ লেখচিত্র আমাকে অঙ্কন করতে হবে। তো এর জন্য প্রথমে আমি কি করব, দেখো
প্রথমে আমি দুটো অক্ষ টেনে নেব, ঠিক আছে, অর্থাৎ এইভাবে একটা টানলাম উল্লম্ব বরাবর, আর এই দিক বরাবর একটা টানলাম, ঠিক আছে। তো এটাতে আমি তীর চিহ্ন দিলাম, এদিকেও তীর চিহ্ন দিলাম, এটাতে আমি শূন্য দিলাম, ঠিক আছে। এখান থেকে যেহেতু স্টার্ট করছে তাই শূন্য দিলাম। এবার দেখো পর্বত শৃঙ্গের নামগুলো যে রয়েছে না, পর্বত শৃঙ্গের নামগুলো আমি এই দিকে ডিনোট করব, এই দিকে চিহ্নিত করব, ঠিক আছে। তো পর্বত শৃঙ্গের নাম এখানে লিখবো আমি পর্বত শৃঙ্গের নাম, পর্বত শৃঙ্গের নাম এদিকে লিখলাম। আর এদিকে কি লিখবো বলতো, এদিকে লিখবো উচ্চতা, উচ্চতা, উচ্চতা মিটার প্রায়, ঠিক আছে। এইদিকে আমি উচ্চতা লিখলাম। এইবার যেহেতু দেখো উচ্চতাগুলো কত থেকে আছে, কেমন আছে দেখো, গডউইন অস্টিন 8610, এখানে সব থেকে বেশি উচ্চতা হচ্ছে 8610, আর সব থেকে কম উচ্চতা হচ্ছে 6710। এবার এখানে বলেছে 1 একক মানে 1000 মিটার, তাহলে 1 2 3 4 করে এত 1000 2000 3000 4000 করে আমি 8610 ম্যাক্সিমাম রয়েছে, তাহলে আমি 9000 পর্যন্ত নিতে পারবো। তো এর জন্য আমাকে কি করতে হবে, সমান উচ্চতায় আমার ওই এক এক করে আমার দাগ নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে আমি স্কেলেরই ধরো এইরকম ভাবে দাগটা নিচ্ছি, এখান থেকে এইটা হচ্ছে 1 একক, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার হিসাব মতো 9টা লাগবে। তাহলে আমার আর একটু বাড়ানো দরকার, ঠিক আছে। এটা আরেকটু আমি বাড়িয়ে নিচ্ছি, এই, ঠিক আছে। তীর চিহ্নটা এখানে দিলাম, তাহলে এইখান থেকে এটা কি হয়ে যাবে, এইখানে হয়ে গেল 9, ঠিক আছে। এই তীর চিহ্নটা কেটে দেবে, এই হলো। এবার কি করব বলতো, এইগুলো আমি নাম দিয়ে দেবো 1 2 3 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক, 9 একক। 1 2 3 4 কেন দাগ দিলাম, কারণ ওরা বলে দিয়েছে যে 1 একক মানে 1000 মিটার। এখানে কি লিখবো, যে উল্লম্ব স্কেল বরাবর, এখানটা আমি লিখে দিচ্ছি দেখো, উল্লম্ব স্কেল বরাবর, উল্লম্ব স্কেল বরাবর 1 একক সমান 1000 মিটার। 1 একক মানে হচ্ছে 1000 মিটার, মানে এইটা মানে 1000, এটা 2000, এটা 3000, এই জন্য 1 2 3 4 করে দাগ দেওয়া হলো যেমন বলেছে। এবার পর্বত শৃঙ্গগুলোর নাম লিখতে হবে। তো পর্বত শৃঙ্গগুলোর নাম আমি লিখছি এখানে দেখো, পর্বত শৃঙ্গগুলোর নাম কি আছে, গডউইন অস্টিন প্রথম, গডউইন অস্টিন। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে, কৈলাস। তৃতীয়টা কি আছে, নন্দা দেবী। চতুর্থ আছে অন্নপূর্ণা। এই, ঠিক আছে, এগুলোর নাম দিয়ে দিলাম। এবার দেখো গডউইন অস্টিনের হাইটটা বলে দিয়েছে 8610, তাহলে 8610 মানে দেখো এইটা মানে 8000, 610 মানে 500-র বেশি, তাহলে অর্ধেক হলে 500, ধরো অর্ধেক হলে 500, তাহলে 500-র বেশি 610 আমি এইরকম পজিশনে নিলাম, ঠিক আছে। তাহলে স্কেল দিয়ে আমাকে টানতে হবে, ধরো এইরকম নিলাম, নিয়ে স্কেলটা ঠিক সোজা করে বসাতে হবে যেন বেঁকে না যায়। এই যে এটা হলো, দেখো একদম পুরো এই স্ট্রেট লাইনের সঙ্গে এটা কিন্তু মানে সমান্তরাল হলো, সেইভাবেই কিন্তু তোমরা করবে। তাহলে এটা হয়ে গেল গডউইন অস্টিনের উচ্চতা হচ্ছে 8610।
এরপরে বলছে কৈলাস। কৈলাসের উচ্চতা কত বলেছে? 6,710। 6,710, 6,710 মানে এখান থেকে এইটা হচ্ছে অর্ধেক, মানে 6,500, তার থেকে মানে সেটারও অর্ধেক করলে 6,750। তার মানে এই জায়গায় ধরে নাও, ঠিক আছে? তাহলে এই জায়গায় ধরে নিয়ে মোটামুটি একটা আইডিয়া করে করতে হবে। আর এটা যতটা চওড়া করেছো এটাও ঠিক ততটাই চওড়া করবে, কম বেশি করবে না, ঠিক আছে? এই তাহলে এই হলো, এই হলো, ঠিক আছে? এইটা হয়ে গেল কৈলাসের উচ্চতা। এরপরে বলছে 7,825। 7,825 মানে হচ্ছে 7,000, 7,500 এখানে, এখান থেকে 825 মানে প্রায় 8-এর কাছে চলে যাবে। এই যে এরকম, এইটা যদি 8,000 হয় তাহলে 8,000-এর ঠিক কাছাকাছি জায়গায় পৌঁছাবে। তাহলে এইটা আমি দিচ্ছি, এই এই এটা হলো নন্দা দেবী। আর একটা কথা বলে দিচ্ছে 8,090। 8,090 মানে 8,000-কে টপকে যাবে, মানে 8,100-র কাছাকাছি ধরো। এই যে 8,000, তাহলে এখান থেকে একটুখানি বেশি, এই 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 তাহলে এই হয়ে গেল তোমার কিন্তু স্তম্ভচিত্র বা বার গ্রাফ যেটাকে বলা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সিঙ্গেল, এটা কিন্তু ডবল বার গ্রাফ নয়, এটা কিন্তু সিঙ্গেল করেছি, ঠিক আছে? এবং এটাকে তোমরা একটু ডিজাইন করে দিতে পারো এরকম ভাবে, তবে দেখতে ভালো লাগবে। এই হলো, এই ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা 2-এর যে অঙ্কটা রয়েছে, যে গ্রাফটা রয়েছে বা স্তম্ভলেখটা রয়েছে, সেটা কিন্তু এইভাবেই কিন্তু অঙ্কন করবে। লক্ষ্য রাখবে যে এই যে চওড়াগুলো, এই চওড়াগুলো যেন সেম হয়, প্রত্যেকটা সেম হয়, যেন কম বেশি না হয়। আর এই হাইটটা কিন্তু ঠিকঠাক করে দেখে, মানে সমান্তরালভাবে বসিয়ে কিন্তু টানবে, ঠিক আছে? এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলছে? আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ দুটো শ্রেণীর খেলা দিয়ে দিয়েছে, বিভিন্ন খেলার তথ্য দিয়ে দিয়েছে। যেমন দেখো এখানে খেলা কি কি দিয়েছে? ক্রিকেট দিয়েছে, ফুটবল দিয়েছে, সাঁতার দিয়েছে, হকি আর খোখো। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীতে ক্রিকেট, দেখো 55 জনের মধ্যে 12 জন ক্রিকেট, 14 জন ফুটবল, সাঁতারে 8 জন, 11 জন হকি আর খোখো হচ্ছে 10 জন। আর অষ্টম শ্রেণীর মধ্যে 14 জন ক্রিকেট, 16 জন ফুটবল, 10 জন সাঁতার, 12 জন হকি আর 8 জন হচ্ছে খোখো, সেটা হচ্ছে 60 জনের মধ্যে। তো এটাকে আমার দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাকে প্রথমে অ্যাক্সিস দুটোকে টানতে হবে, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে টানি আগে। দেখো এই এই ঠিক আছে, এটাকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা দিলাম 0, এইদিকে এদিকে দিলাম, ঠিক আছে? এইবার কি করব? খেলার যে, দেখো খেলার যে বিভিন্ন নামগুলো রয়েছে আমি এদিকে দিচ্ছি, খেলার নাম, ঠিক আছে? আর এদিকে কি দেব? এদিকটা দেব ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এবার আমি দেখতে পাচ্ছি এখানে দেখো যে তথ্যগুলো দিয়েছে, সব থেকে মিনিমাম আছে 8 আর সব থেকে বেশি আছে কত? দেখো 16 আছে, ঠিক আছে? তাহলে
আমি যদি ধরো 16টাই যদি টানি, ধরো এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। এইভাবে আমি নামগুলো দিলাম এবং প্রত্যেকটা নাম দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে একটাই একক, এক একক দাগ মানে একজন ছাত্রছাত্রী, ঠিক আছে। এক একক মানে উল্লম্ব রেখা বরাবর, উল্লম্ব স্কেল বরাবর যদি বলি, উল্লম্ব স্কেল অনুযায়ী বা স্কেল বরাবর এক একক, এক একক মানে এখান থেকে এইটা মানে হচ্ছে একজন ছাত্রছাত্রী, এটা লিখে দিলাম, ঠিক আছে। এবার কি কি খেলা রয়েছে দেখো, খেলা রয়েছে ক্রিকেট, একটু আমি দেখো ক্রিকেট খেলা রয়েছে এদিকে, এই ক্রিকেট। তারপরে রয়েছে ফুটবল, ফুটবল হলো, ক্রিকেট হলো, সাঁতার, তারপরে আছে হকি, তারপরে আছে খোখো। এই 5টা খেলা রয়েছে, 5টা খেলা আমি করে ফেললাম, লিখে ফেললাম। এবার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দেখো, ক্রিকেট খেলায় কতজন আছে, 12 জন রয়েছে, ঠিক আছে। ক্রিকেট খেলায় সপ্তম শ্রেণী রয়েছে, আমি দেখো সপ্তম শ্রেণী রয়েছে 12 জন, এইটা ঠিক আছে। এই ঠিক আছে, সপ্তম শ্রেণীর 12 জন হলো। আর ঠিক এটা যদি আমি সপ্তম শ্রেণী করি, তাহলে ঠিক তার গায়েতেই করবো অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী কতজন আছে, 14 জন, এই ঠিক আছে। এই ঠিক আছে, এটা হচ্ছে সপ্তম শ্রেণী। আচ্ছা, আমি একই কালার দিয়ে করছি, পরে আমি ওটাকে ডিজাইন করে অন্য কালার করে দেবো, ঠিক আছে। এই দেখো, প্রথমটা হচ্ছে সপ্তম শ্রেণীর, দ্বিতীয়টা হচ্ছে অষ্টম শ্রেণীর। তার মানে এই বার চিত্র থেকে দেখে কি বোঝা যাচ্ছে যে ক্রিকেট খেলা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, তাই না। এবার দেখো ফুটবল খেলা, ফুটবল খেলায় 14 জন আছে আর 16 জন আছে, তাহলে এখানে হচ্ছে 14 জন, এই যে এইটা, এই হচ্ছে 14 জন, আর 16 জন হচ্ছে এই 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 ঠিক আছে। এটা হচ্ছে 14 জন আর এটা হচ্ছে 16 জন, সপ্তম শ্রেণীর আর অষ্টম শ্রেণী। এরপরটা দেখো 8 আর 10, প্রথমটা আছে 8, তারপরটা হচ্ছে 10, তাহলে 8 আর 10, সাঁতারে আছে 8 আর 10, এই যে 8 টানলুম, 10 টানলুম, ঠিক আছে। তাহলে এই এই ঠিক আছে, এটা হলো 8 আর এটা হলো 10। তারপর এটা হচ্ছে 11 আর 12, তাহলে 11 দেখো হকিতে আছে 11 জন আর এটা হচ্ছে 12 জন, এই 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 অর্থাৎ এইটা এখানে, এটা এখানে, ঠিক আছে। এইগুলো একটু বাদ, বোঝা গেল। আর কি আছে, খোখোতে 10 আর 8, খোখোতে আছে 10, এই 10, এই 8, এই
এই, ঠিক আছে, 10 আর 8। এবার সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী বোঝানোর জন্য আমায় চিহ্নিত করে দিতে হবে। ধরো আমি এটাকে এইভাবে করছি, সপ্তম শ্রেণীগুলোকে এই, এইগুলো হচ্ছে সপ্তম শ্রেণীর বার, ঠিক আছে। আর অষ্টম শ্রেণীরটা আমি কিভাবে টানবো, আমি যদি এরকম সোজা টানি, দেখো, ঠিক আছে। এই, এই, ব্যাস, ঠিক আছে। তাহলে এবার আমি সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী যে করলাম, সেটাকে আমায় কি করতে হবে, তোমরা অন্যভাবেও করতে পারো, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ক্রস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে এই যে মানে ব্যাকানোভাবে যেটা করা হলো, সেটা হচ্ছে সপ্তম শ্রেণী, উফ, সপ্তম শ্রেণী, পয়ে তয়ে ম, সপ্তম শ্রেণী। আর এই যে সোজা করে যেটা করা হলো, এটা হচ্ছে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী। ব্যাস, বোঝা গেল। তাহলে এটাই হয়ে গেল কিন্তু ডবল বার গ্রাফ বা দ্বিস্তম্ভ লেখচিত্র। এইভাবে তোমরা কিন্তু করবে। এরপরে আমরা চলে যাব 4 দাগের অঙ্কে। দেখো, বলছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুল তৈরি, পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। দেখো, মাস দিয়ে জানুয়ারি মাসে মাটির পুতুলের সংখ্যা 600টা করেছে, সোলার পুতুলের সংখ্যা 500টা। এইভাবে ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে এরকম পুতুলের সংখ্যা করেছে, মাটির পুতুল আর সোলার পুতুল। তো এটাকে আমার গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো, প্রথমে একই রকম ভাবে কি করব, আমি গ্রাফটা টেনে নেবো আগে, এই, এই, ঠিক আছে। এখান থেকে তীর চিহ্ন দিলাম, এটা তীর চিহ্ন দিলাম। তো এখানে আমি লিখব মাস, মাস, আর এদিকে লিখব পুতুলের সংখ্যা, পুতুলের সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে পুতুলের সংখ্যা। এইবার আমার যা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে তোমার 450, 450 হচ্ছে সর্বনিম্ন মান, আর 900 হচ্ছে সব থেকে বেশি মান, ঠিক আছে। তাহলে ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। 9 পর্যন্ত টানলাম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 1 একক মানে হচ্ছে উল্লম্ব স্কেল বরাবর 1 একক মানে হচ্ছে 100টি পুতুল, বোঝা গেল। তাহলে উল্লম্ব স্কেল বরাবর 1 একক সমান 100টি পুতুল, 100টি
বোঝা গেল? 100টি পুতুল। এবার এখানে মাসের নামগুলো লিখবো, দেখো জানুয়ারি, জানুয়ারি, এখানে কি লিখবো ফেব্রুয়ারি, এখানে লিখবো মার্চ, এপ্রিল, মে। ওকে, এবার মাটির পুতুলের সংখ্যা দেখো, জানুয়ারি মাসে কি আছে 600, আর সোলার পুতুলের সংখ্যা 500। তার মানে 6 মানে হচ্ছে 600, 5 মানে হচ্ছে 500। তাহলে এখানে 6 মানে হচ্ছে 600, আর 5 মানে হচ্ছে 500। ওকে, তাহলে এই হলো, এই হলো, এই হলো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 600, এটা হলো 500। মানে মাটির পুতুলের সংখ্যা, প্রথমটা নিচ্ছি মাটির পুতুলের সংখ্যা, দ্বিতীয়টা নিচ্ছে সোলার পুতুলের সংখ্যা। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে আছে 550 আর 450। 550 মানে হচ্ছে 5 আর 6-এর মাঝখানে, এই যে এই, আর 550 আর কত আছে 450। 450 মানে 4 আর 5-এর মাঝখানে, এই এই এই, ঠিক আছে। এরপরে বলছে মার্চ মাসে 450 আর 600। দেখো 450, মার্চ মাসে হচ্ছে 450, এই যে অর্ধেকে নিলাম, আর হচ্ছে 600, এই এই, এটা হচ্ছে মার্চ মাসে। বোঝা গেল? এপ্রিল মাসে কি আছে 750 আর 650। 750 মানে হচ্ছে 7 আর 8-এর মাঝখানে, এই 750 আর হচ্ছে 650, এই এই 750 আর 650। আর সর্বশেষ মে মাসে বলেছে কত 900 আর 700। তাহলে 900 মানে হচ্ছে এই 900, আর হচ্ছে 700, এই এই 900 হলো 700। ব্যাস, এই হয়ে গেল ডবল বার গ্রাফ। এবার কি করব, এগুলোকে একটু ডিজাইন করে দিতে হবে কোনটা কি বোঝাচ্ছে। মাটির পুতুলের সংখ্যা, তাহলে আমি যদি এইগুলোকে এইরকম করে দিই, এই এইগুলো হচ্ছে মাটির পুতুলের সংখ্যা। এই হয়ে গেল, এইগুলো হচ্ছে মাটির পুতুলের সংখ্যা, ঠিক আছে। এবার সোলার পুতুলের সংখ্যা, ধরো আমি এরকম একটু ঝিকঝাক দিলাম, এই এটা হচ্ছে সোলার পুতুলের সংখ্যা। তাহলে দুটো আলাদা আলাদাভাবে চিহ্নিত হয়ে গেল। এখানে আমি করে দিই, এই এটা হচ্ছে কি মাটির পুতুলের সংখ্যা, মাটির পুতুল, আর এটা হচ্ছে সোলার পুতুল, ঠিক আছে। এইভাবে ডিনোট করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু বার গ্রাফগুলো কিন্তু আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি 1 2 3 4 করে দেখালাম।
এরপরে ভিডিওতে আমি 5, 6, 7, 8 করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।